বন্ধুরা, আমি ইহুদি কারা খ্রিস্টান কারা সেই ব্যাপারে কথা বলেছি। আজ তারই ধারাবাহিকতায় আমি এখন বলে যাব, ঈসা আলাইহিস সালামকে যখন হত্যা করা হলো তখন যারা খুশি হয়েছিল তারা হচ্ছে ইহুদি, যে বনি ইসরায়েলরা, এবং যে বনি ইসরায়েলের যে অংশ দুঃখ পেয়েছিল তারা হয়েছে খ্রিস্টান। এখন ঈসা আলাইহিস সালামের অবসানের পর প্রায় দীর্ঘ 2000 বছর সেই বনি ইসরায়েল গ্রুপ মানে ইহুদিরা এখন সেই ইহুদিরা আর কিন্তু কেনান অঞ্চলে থাকতে পারেনি। এর বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট আমি বিগত ভিডিওগুলোতে বলেছি, আজ সেগুলোতে আর যাব না। তো 2000 বছর প্রায় তারা উদ্বাস্তুর মতো ইউরোপের বিভিন্ন অঞ্চলে এবং রাশিয়ার বিভিন্ন অঞ্চলে তারা ঘোরাফেরা করেছে, ওখানে বসতি করেছে এবং এইভাবেই কেটে গেছে তাদের দীর্ঘ সময়। এই 1900 খ্রিস্টাব্দের প্রথম দিকে এসে ইউরোপ এই ইহুদিদেরকে তাদের সিটিজেনশিপ দেওয়া শুরু করে। এতে বিভিন্ন দেশ, পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ যখন নাগরিকত্ব প্রদান করতে শুরু করে তখন এই ইহুদিরা সেই সমস্ত দেশে যেয়ে বসতি স্থাপন করে এবং নাগরিকের পূর্ণ মর্যাদা এবং সম্মান এবং অধিকার তারা ভোগ করতে থাকে। কিন্তু পূর্ব ইউরোপে সেই সম্মানটুকু দেওয়া হচ্ছিল না, নাগরিক অধিকার দেওয়া হয় নাই সঙ্গত কারণেই। তো এবং ধীরে ধীরে এখন তারা ইউরোপে মাথাচাড়া দিয়ে উঠছে এবং বেশ কিছু সংখ্যক এরই মধ্যে আমেরিকাতেও, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানেও তারা পাড়ি জমিয়েছে। তো এইভাবে সারা বিশ্বময় কিন্তু তারা কনসেন্ট্রেশনে বা ঘনত্বের দিক থেকে কম বেশি মিলিয়ে তারা সারা বিশ্বময় ছড়িয়ে গেছে। তারা সংখ্যায় যদিও একেবারেই কম, কিন্তু তারা ছড়িয়ে ছিটিয়ে বিশ্বময় বসতি স্থাপন করেছে এবং তারা ছিল। এইভাবে ইউরোপে যখন তারা বেশ একটা প্রভাবশালী হয়ে ওঠে, বুদ্ধিমত্তায় তারা বেশ এগিয়েছিলেন এবং তারা যেহেতু একটা মার্জিনালাইজড ধর্মাবলম্বী, প্রান্তিক ধর্মাবলম্বী, তাদের নিজেদের কারণেই তারা প্রান্তিক হয়েছে, সেই জন্য তাদের মধ্যে একটা বন্ডেজটা খুব বেশি দৃঢ় ছিল এবং লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়াজ ভেরি গুড অ্যামাং দেম। তো সেই হিসাবে তারা কিন্তু ইউরোপের বিভিন্ন বড় বড় কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, তারপর অর্থনৈতিক বলয়ের মধ্যে তাদের চলাফেরাটা অনেক বেশি সুদৃঢ় করে ফেলেছে বাই দিস টাইম তারা। এরই মধ্যে দেখা গেছে যে 1896 সালে, 1896 থেকে 1897 সালে দেখা গেল যে ইহুদিদের একজন সম্প্রদায়ের একজন ভালো লেখক এবং ভালো বক্তা এবং রাজনীতিবিদ, তার নাম হলো থিওডর হার্টজেল তখন একটি বই লিখলেন, যেই বইয়ে তিনি স্পষ্ট করেই উল্লেখ করেছেন যে ইহুদি কারা, তারা জুডাইজমে বিশ্বাস করে, ইহুদিবাদে বিশ্বাস করে এবং তাদের জন্য আলাদা একটা ল্যান্ড লাগবে, যে ল্যান্ডটা প্রমিসড ল্যান্ড, মানে আল্লাহ যেটা তাদের জন্য দেবেন বলেছিলেন সেই ল্যান্ডটা। কিন্তু তারা ওয়াদা ভঙ্গ করার কারণে কিন্তু আল্লাহ তার ওয়াদা থেকে সরে এসছেন এবং তাদেরকে সেই প্রমিসড ল্যান্ড দেবেন, এটা কিন্তু আর বাধ্যবাধকতা রইল না। কিন্তু তারা এমন একটা চাপ সৃষ্টি শুরু করলো যে তারা একটা আলাদা ল্যান্ড চায়, আলাদা দেশ চায়, সেখানে তারা সবাই সেখানে থাকবে। এতে ইউরোপে একটা বেশ উত্তেজনার সৃষ্টি হলো। তখন তারা ঘন ঘন তাদের এই ইহুদি নেতারা, বিশেষ করে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এবং ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এদের সাথে দেখাশোনা শুরু করলেন। এরই মধ্যে থিওডর হার্টজেল যে বইটি লিখেছেন, সেই বইটাকে কেন্দ্র করে একটা আন্দোলন গড়ে উঠল ইহুদিদের। সেটা 1897 সালেই একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে তারা রাজনৈতিক আন্দোলন শুরু করলেন এবং সেই রাজনৈতিক আন্দোলনে তারা ইহুদিবাদের পক্ষে স্পষ্ট করে তারা অবস্থান নিল। তবে সব ইহুদি কিন্তু ইহুদিবাদের পক্ষে সমর্থন দিল না, তবে ম্যাক্সিমাম ইহুদি যারা, তারা সবাই ইহুদিবাদের পক্ষ অবলম্বন করলেন। ইহুদিবাদের পক্ষ অর্থ যারা থিওডর হার্টজেলের এই মতবাদে বিশ্বাসী এবং যারা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্প, তারাই ইহুদিবাদী। আর যারা মতবাদে হয়তো বিশ্বাসী বাট ইহুদি রাষ্ট্র আলাদা করে হোক
সেটা তারা চায়নি, অল্প সংখ্যক, তারা কিন্তু ইহুদিবাদী নয়। তো যাই হোক, সেটা আমাদের বিষয় নয়। এই আন্দোলনটা ধীরে 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 মাথাচাড়া দিয়ে ওঠা শুরু হলো এবং এর মধ্যে শুরু হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ। এটা যেন ইহুদিদের জন্য একেবারে শাপে বর, একদম শাপে বর, তাদের ভাগ্যর দরজা খুলে গেল। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো 1914 সাল থেকে এবং শেষ হলো 1918 সালে। এর মধ্যে দেখা গেল বিশ্বযুদ্ধে টার্কি এবং জার্মানি এবং বুলগেরিয়া এরকম কয়েকটি দেশ মিলে ওরা মিত্রশক্তির পক্ষে যুদ্ধ করেছে, যেখানে ফ্রান্স, ইংল্যান্ড, ইউরোপের সমস্ত দেশ এবং ইউএসএ তারা একসাথে ছিল। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে এই ইংল্যান্ড হেরেই যাচ্ছিল প্রায়, কারণ তারা তাদের যে অস্ত্রশস্ত্র তারা প্রিজার্ভ করতো, রক্ষণাবেক্ষণ করতো, সেগুলোর জন্য গ্লিসারিন ওয়াজ এসেনশিয়াল। এই গ্লিসারিন ছাড়া এই অস্ত্রশস্ত্র সজীব মানে সচল রাখার কোনো প্রক্রিয়া তখন ছিল না। সেই জন্য ইংল্যান্ড অনেক চেষ্টা করছিল জার্মানি থেকে সেগুলো ইম্পোর্ট করতে, অথবা সে থেকে বা এই টার্কি থেকে সেগুলো ইম্পোর্ট করতে, কিন্তু টার্কি আর জার্মানি একসাথে হয়ে তাদের সাথে যুদ্ধ করছিল যেহেতু, সেই জন্য তারা সেই গ্লিসারিন তাদেরকে এক্সপোর্ট করেনি। এবং করেনি বিধায় কি হলো আমরা এরপরে শুনবো। তো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।